হঠাৎ একটা তীব্র চিৎকার। আমরা দৌড়ে গিয়ে ঝুঁকে দেখি দোতলার পর আর সিঁড়ির অস্তিত্ব নেই। রক্তাক্ত অরূপের দেহ দুবার কেঁপে স্থির হয়ে গেল। সাদা চুড়িদার পরা বেশ সুন্দর একটা মেয়ে দরজার কাছে দাঁড়িয়ে। গাড়িটা কন্ট্রোল হারিয়ে খাদে পড়ে গেছিল। ওটা কি ওখানেই পড়ে থাকবে নাকি কবর দেব? ছাদের ধারে বসে গঙ্গার দিকে তাকিয়ে পবিত্র বলল, অরূপটা এখনো এলো না। কতদিন পর এমন একটা আড্ডা দিতে বসলাম। ওর যে কি এত কাজ! আমি আবার অরূপের ফোনে একটা ফোন করলাম। নট রিচেবল। হয়তো ও বেরিয়ে গেছে, তাই জন্য ফোনটা লাগছে না। আমি চাকরি সূত্রে পুনেতে থাকি। পবিত্র ছিল নেভিতে, আর আলম কলকাতা পুলিশের সার্জেন্ট। অরূপের বারাসাতে পৈতৃক ব্যবসা। বহুদিন পর কলকাতা এসে এই একটা দিন সবাই মিলে একসাথে কাটাবো বলে ঠিক করেছিলাম। আলম বলেছিল যে রবিবার সবাই মিলে ডায়মন্ড হারবারে গেলে হয়। ওদের একটা বাড়ি ছিল গঙ্গার ধারে, সেভাবেই প্ল্যান হলো। কিন্তু শনিবার রাত্রেই অরূপ জানালো যে ওর একটা কাজ পড়ে গেছে, ওর যেতে দেরি হবে। আমরা দুপুরেই পৌঁছে গেছিলাম। আলমদের বাড়িতে যে দেখাশোনা করে হামিদ চাচা, তাকে খবর দেওয়াই ছিল। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা ছাদে এসে বসেছিলাম আড্ডা দিতে। পবিত্র ওর বিভিন্ন অভিজ্ঞতা ও অলৌকিক ঘটনার কথা বলছিল। আমি অবশ্য এসব কোনোদিনও বিশ্বাস করি না, কারণ ভৌতিক জায়গায় ঘোরার অভিজ্ঞতা আমার অনেক আছে। আমার মতে দীর্ঘদিন জলে থাকতে থাকতে পবিত্রদের মনের ওপর যে চাপ পড়ে, তার থেকেই ওরা এসব দেখে। আলম অনেকক্ষণ চুপ করে থেকে বলল, বহুবার নাইট ডিউটি থেকে ফেরার পথে আমিও এমন অনেক ঘটনা দেখেছি। একবার বাইক নিয়ে ভিআইপি রোড ধরে যাচ্ছি, রাত 2টো। তেঘরিয়ার কাছে হঠাৎ দেখি সামনে একটা বাস উল্টে পড়ে আছে। কত লোক চারপাশে ছড়িয়ে পড়ে আছে, কেউ কেউ কাতরাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। এমন বীভৎস দুর্ঘটনা জীবনে দেখিনি। বাইক থামিয়ে ফোন করলাম অফিসে। ফোন রেখে পিছনে ফিরে দেখি কোথায় কি, ফাঁকা রাস্তা, দুর্ঘটনার চিহ্ন মাত্র নেই। চোখে মুখে আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছি। পেট্রোল কার চলে এসেছে ততক্ষণে। সব শুনে এক বৃদ্ধ কনস্টেবল বলল যে বহু বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল। মাঝে মধ্যে অনেকেই এমন দেখেছে এর আগেও। তুই কপেক টেনেছিলি আগে সেটা বল। আসলে তোরা দুর্ঘটনা প্রায় রোজই দেখিস। অত রাতে ফিরিস যখন, ঘুম পেয়ে যায় নিশ্চয়ই, আর সব মিলিয়ে হয়তো এসব উল্টোপাল্টা দেখিস। একবার নয় রে, এই ভিআইপি রোডের কাছে একটা মেয়ে রাত 1টায় আমার কাছে লিফট চেয়েছিল। লেকটাউন ফুটব্রিজের কাছে নাকি ওর বাইক খারাপ হয়ে গেছে। আমি বাধ্য হয়ে ওকে বসতে বললাম। বাগুইহাটির পর হঠাৎ মনে হলো গাড়িটা হালকা লাগছে। দেখি মেয়েটা নেই, পুরো হাওয়া। মদ খাওয়াটা কমা এবার, না হলে কোন দিন তুই নিজেই এমনই হাওয়া হয়ে যাবি। একটু পরেই হামিদ চাচা গরম গরম পকোড়া, গ্লাস সব সাজিয়ে দিয়ে বলে গেল সে একটু বাজারে যাচ্ছে চিংড়ির খোঁজে। বহুদিন পর এমন সুন্দর প্রকৃতির মাঝে এভাবে খোলামেলা আড্ডা দিচ্ছি আমরা। একটা কালো বিড়াল কোথা থেকে ছাদের কার্নিশে এসে বসলো। স্ট্রিট লাইটগুলো হঠাৎ টপ টপ করে নিভে গেল। হাওয়াটাও কিরম থমকে গেছে, একটা গুমোট ভাব। আমি বললাম, বুঝলি, এবার পরিবেশ আমাদের অনুকূলে। লোডশেডিং, কালো বেড়ালের আগমন, এখন যদি কোথাও একটা শব্দ হয় পুরো জমে ক্ষীর। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ছাদের দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে দুলে উঠল। সবাই চমকে উঠেছি। হাওয়া তো বন্ধ, আর এতক্ষণ হাওয়াতেও দরজাটা দোলেনি। আমি উঠে গেলাম, দেখি অরূপ উঠে এলো ছাদে। আলো আঁধারিতে অরূপকে একটা আবছায়া মতো লাগছে। পবিত্র বলল,
অরূপ, ভয় পাই দিয়েছিলিস মাইরি, এত দেরি করে এলি কেন? আর বলিস না ভাই, সেই দুপুর 3টের সময় বেরিয়েছি, যা তা রাস্তা। তোর গাড়ি কই? ঢুকতে দেখলাম না তো। এই একটু ব্রেকের সমস্যা, ওই সামনের একটা গ্যারেজে দিয়ে হেঁটে এলাম। আবার জমিয়ে আড্ডা শুরু হলো। কিরে অরূপ, তোর খবর বল। ভালোই তো বাবার ব্যবসা চালাচ্ছিস শুনলাম। অরূপ একটা চিকেন পকোড়া হাতে তুলে বলল। ওই চলে যাচ্ছে একরকম। আলম নিচ থেকে আরেকটা গ্লাস নিয়ে এসে বলল। সদর তো বন্ধ। অরূপ, তুই এলি কি করে ছাদে? আমি রান্নাঘরের পাশ দিয়ে ঢুকলাম তো, চাচার সাথে গেটেই দেখা হলো, সেই তো বলে দিল। হঠাৎ কয়েকটা বাদুড় ডানা ছটপটিয়ে উড়ে গেল। মেঘগুলোও ধীরে ধীরে ঘন হচ্ছে। আবার বাতাস বইতে শুরু করেছে। আমরা না হয় বাইরে থাকি, তোদের সাথে যোগাযোগও কম হয়। অরূপ, তোর সাথে আলমের যোগাযোগ নেই কেন রে? অরূপ চুপ। আলম বলল। বাদ দে এসব, তোরা কে কবে বিয়ে করছিস সেটা বল। মেয়ে ফাইনাল হয়ে গেছে, 6 মাস পর বিয়ে। সবাই আসিস কিন্তু। অরূপ, তুই কবে করছিস বিয়ে? দেখি, আগে একটু গুছিয়ে নি সব। অরূপের গলাটা কেমন ফ্যাঁস ফ্যাঁসে শোনালো। এই মেয়েটা ভালো রে, এটাকেও আবার ছেড়ে দিস না। কোন মেয়ে? তুই চিনিস নাকি আলম? আমাদেরও বল শুনি। করলে ঠিক জানাবো। আবার গল্প জমে উঠেছে। হঠাৎ মনে হলো একটা মেয়ের হাসির শব্দ। আমি চমকে উঠে ঘড়িতে দেখি রাত তখন 2টো। আবার হাসি, সাথে চুরির আওয়াজও। এবার মনে হলো এই বাড়ি থেকেই আসছে। অরূপও কেমন হতভম্ব হয়ে আছে। কুহু এসেছে নাকি? অরূপ দেখি হকচকিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। আমি বললাম, কুহু? পলাশের বোন? ও কোথা থেকে এত রাতে আসবে? আমার কথা শেষ হতেই অরূপ বলল। একটা কাজ আছে রে, আমায় যেতে হবে আজ। ও দ্রুত দরজার দিকে এগোতেই দেখি সাদা চুড়িদার পরা বেশ সুন্দর একটা মেয়ে দরজার কাছে দাঁড়িয়ে। মেয়েটাকে দেখে অরূপ চমকে উঠল। ওর মুখের সব রক্ত কে যেন শুষে নিয়েছে। আলম বলল। আয় কুহু, তোর অপেক্ষাতেই ছিলাম। আসতে অসুবিধা হয়নি তো কোনো? কুহু কিছু বলার আগেই অরূপ ছাদের ঘোরানো সিঁড়ি দিয়ে নামতে গেল। হঠাৎ একটা তীব্র চিৎকার। আমরা দৌড়ে গিয়ে ঝুঁকে দেখি দোতলার পর আর সিঁড়ির অস্তিত্ব নেই। রক্তাক্ত অরূপের দেহ দুবার কেঁপে স্থির হয়ে গেল। আমাদের 4 জনার গলার পরিচয় চড়াচড় কেঁপে গেল। আলম বলল। আজ তোর রাখি বাঁধার ঋণ শোধ হলো কুহু। যেদিন তোর আত্মহত্যার খবর শুনেছিলাম, খুব জোরে বাইক নিয়ে ছুটেছিলাম ভিআইপি দিয়ে। পৌঁছানোর আগেই সব শেষ। একটা গাড়ি পিষে দিয়েছিল রে। আমি তো জাহাজ দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পরেই সব জানতে পেরেছিলাম। অরূপ খুব বাজে করেছিল তোর সাথে। আলমের খবরটা আমি শুনেছিলাম পুনে থেকে ফেরার পথে ফোনে। গাড়িটা কন্ট্রোল হারিয়ে খাদে পড়ে গেছিল। 3 ঘন্টা কষ্ট পেয়েছিলাম জানিস। যদি কেউ উদ্ধার করতো হয়তো আমি বেঁচেই যেতাম। বিয়েটা ঠিক হয়ে গেছিল। মেয়েটাও খুব ভালো ছিল, সরল, মিশুকে। ভাগ্যের পরিহাস। তোমরা 3 জনে আজ আমার জন্য যা করলে, বেঁচে থেকে আমার দাদাও করেনি গো। হামিদ চাচা ছাদে উঠে এসে বলল। ওটা কি ওখানেই পড়ে থাকবে নাকি কবর দেব? থাক না, আর খাটতে হবে না। কষ্ট পাক একটু, খানিক পরে তো আমাদের দলেই নাম লেখাবে। মেঘটা কেটে আবার চাঁদ উঠেছে ধীরে ধীরে। পূব দিক পরিষ্কার হবে একটু পরেই। এবার ফিরতে হবে যে আমাদের নিজেদের দুনিয়া।